নমস্কার। আজকে চ্যাপ্টার 13 নিয়ে কথা বলব। শুরুতেই আমি একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, মানব সভ্যতার শেষ 3400 বছরে মানুষ কতগুলি যুদ্ধ করেছে? আপনাদের কি মনে হয়? 500টা, 1000টা, 2000টা, কতগুলো? 14,500টা যুদ্ধ করেছে মানুষরা শেষ 3400 বছরে। সত্যি না, নাম্বারটা শকিং না? মানে যে পৃথিবীটা একটা ভালোবাসার পৃথিবী, একটা যেখানে আমাদের বলা হয় যে ভগবানেরও এই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য খুব উদগ্রীব হয়ে থাকেন, কিন্তু সেই পৃথিবীতে মানুষরা শুধুমাত্র 3400 বছরে প্রায় 15,000 যুদ্ধ তারা করেছে, যেখানে 100 কোটির উপরে মানুষ শুধুমাত্র যুদ্ধ সংক্রান্ত কারণে প্রাণ দিয়েছেন। আমরা একটা সময় ভাবছিলাম হয়তো আধুনিক সভ্যতা আসার পরে যুদ্ধের সংখ্যা কমে যাবে বা যুদ্ধ থেমে যাবে, কিন্তু দেখো যুদ্ধ কিন্তু থামেনি। যুদ্ধ এখন আরও বাড়ছে ধীরে ধীরে, এবং এখন পরিস্থিতিটা এমন যে বর্তমান সময়ের যুদ্ধ মানুষকে, পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। কারণ বর্তমানে পৃথিবীতে 12,000-এর বেশি নিউক্লিয়ার উইপেন আছে, যেগুলো কি না আমাদের এই সুন্দর পৃথিবীটা একাধিকবার ধ্বংস করার জন্য যথেষ্ট, একাধিকবার। আমি আজকে খুব দুঃখের সাথে ভিডিওটা বানাচ্ছি যে মানুষের সত্যিকারের সাইকোলজিটা কী থাকে একটা যুদ্ধের পিছনে, কেন মানুষ যুদ্ধ করে। আচ্ছা আপনাকে যদি বলি, আপনি বাড়িতে শান্তিতে বসে আছেন, শুয়ে আছেন, একের পর এক দিন কাটছে সুন্দরভাবে, আপনাকে যদি বলি আমি যে একটা জায়গায় যে কিছু ডাকাতি করতে হবে বা কাউকে যে মারতে হবে, আপনি কি যাবেন? একটা সিম্পল কোশ্চেন, যাবেন না নিশ্চয়ই। কারণ কি, সেটা করার কোনো পারপোজ আপনার কাছে নেই, সেটা করার কোনো কারণ আপনার কাছে নেই। আপনি, হ্যাঁ, যদি সে আপনাকে মারতে আসে তখন ডিফেন্সে হয়তো আপনি ভায়োলেন্স করতে পারেন, সেটা একটা পারপাস। কিন্তু উইদাউট এনি পারপাস কেন যুদ্ধ হচ্ছে? তো বর্তমান পরিস্থিতিতে আমরা যদি দেখি, মানে এই ভিডিওটা আমাকে একটা জিনিসই নাড়িয়ে দিল যে ভিডিওটা বানানোর জন্য, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি চলা আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধ, মানে আমেরিকার ইসরায়েলের সাথে। সেখানে কিছুদিন আগে একটা স্কুলে, বাচ্চাদের স্কুলে একটা ব্যালিস্টিক মিসাইল এসে পড়ে এবং অনেক সংখ্যক বাচ্চা মেয়েরা সেখানে মারা যায়। তা সেটা নিয়ে কোনো নিউজই তৈরি হচ্ছে না, সেটা নিয়ে কেউ প্রতিবাদ করছে না। কারণ এই পৃথিবীর একটা নিয়ম, সেটা হচ্ছে পৃথিবীর সবসময় যারা যুদ্ধে জেতে ম্যাক্সিমাম সময়, বা যাদের কাছে বেশি ক্ষমতা থাকে, তারাই সত্যিকার ইতিহাস লেখে। সেই জন্য হয়তো আমরা এত ভুলভাবে পরিচালিত হই। হয়তো হিটলার যদি জিততো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাহলে হয়তো হিটলারকে নায়ক হিসেবে দেখানো হতো। তখন হয়তো তাকে এতটা বড় যে একটা ভায়োলেন্ট পার্সন, সেটা হয়তো সে করতে দিত না, কারণ সে হয়তো সেটাকে রোটেট করে দিত নিউজটাকে, তাই না? তা সেটাই এই জিনিসটা। তারপরে আর একটা জিনিস, যে রিসেন্টলি পাকিস্তান আফগানিস্তানের সাথে যে যুদ্ধ, সেখানে একটা হসপিটালের উপরে বম ফেলালো, যেখানে 300-400 লোক মারা গেল। সমস্ত সব হসপিটালের অসুস্থ রোগী, তারা শুশ্রূষার জন্য এসেছিল সেই হসপিটালে। তাই এই টপিকের মধ্যে আজকে কথা বলতে চাইছি যে এই যে আমেরিকার ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করছে, বা কিছুদিন আগে আমেরিকা ভেনেজুয়েলার সাথে যেটা করলো, একটা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে তার বাসস্থান থেকে লিটারালি কিডন্যাপ করা হলো। এটা বিগত সময় আমরা দেখিনি এরকম ঘটনা, সভ্য সমাজে যেরকম ঘটনা ঘটবে। এই সব কিছুর পিছনে একটা পারপাস আছে। মানে দেখো, যখন থেকে এর পিছনে আমি একটা কথা বলি, যে বর্তমানে এই আমাদের যারা ইংরেজ, এরা যখন থেকে কলোনাইজেশন শুরু করলো, সব থেকে যে ভায়োলেন্স বা একটা খুনি সভ্যতা যাকে বলে শুরু হলো, তখন থেকে এরা চারিদিকে যে সভ্যতা তৈরি করা শুরু করলো,
এটাকে নাম দিল হচ্ছে হোয়াইট ম্যানস বার্ডেন, যে তারা খুব নাকি উঁচু সভ্যতায়, তাদের একটা কর্তব্য যে তারা সবাইকে যে তাদের শেখাতে হবে, তাদের জ্ঞানটাকে তারা দেবে। তুমি দেখো এরা কী শুরু করলো, এরা চারিদিকে গেল, সেখানে যে আমেরিকায় গেল এরা, সেখানে যে সাধারণ ট্রাইবাল সম্প্রদায় ছিল তারা এখন নেই সেখানে সেটা বাসস্থান সৃষ্টি করলো, ভারতে আসলো। ভারতে কি করলো তো আমরা সবাই জানি। অস্ট্রেলিয়ায়ও তারা, সাউথ আফ্রিকায় গেল, একাধিক জায়গায় গেল, যে কলোনাইজেশন শুরু করলো। এদের এই যে মেনলি এটাকে আমরা লুট বলবো, লুট করা, এদের এই যে মাইন্ডসেট, লুটেড মাইন্ডসেট এখনও যায়নি। ভেনেজুয়েলায় আমরা সবাই জানি যে রিজার্ভ অয়েল আছে অনেক, সুতরাং ওর পরে তুমি একটা অ্যালিগেশন দাও যে ওরা আমাদের আমেরিকায় প্রচুর পরিমাণে ড্রাগ সাপ্লাই করছে। এই অ্যালিগেশনটা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো। এবার একটা নামমাত্র একটা প্রেসিডেন্ট সেখানে বসাবে যে এদের আমেরিকার কথা মতো চলবে। সেকেন্ড কি, ইরানেও সেই পেট্রোলিয়াম অয়েল বলছে, ইরানে নাকি নিউক্লিয়ার উইপেন বা ইত্যাদি, কিন্তু মেন পারপাস পিছনে টাকা পয়সা, যে যেখানেই দেখবে যারা এদের ওভারটেক করতে পারে তাদের সাথে সেই জায়গাটাকে তুমি আগেই অকুপাই করে নাও। তো যুদ্ধের মাইন্ডসেটের পিছনে এই দুটো জিনিসই মেনলি থাকে। একটা হচ্ছে অহংকার, যে আমি সব থেকে বেস্ট, আর দ্বিতীয় হচ্ছে লোভ। আমেরিকার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি, যে তাদের অত্যাধিক লোভ। তারা এমনি সব কিছুতে টপে আছে, কিন্তু তাও সেই লোভ যাচ্ছে না, অহংকার যাচ্ছে না যে আমি বেস্ট, সেটার অহংকার যাচ্ছে না। তা আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে যে আমি গৌতম বুদ্ধের সম্পর্কে জানছিলাম কিছুদিন আগে, জানার চেষ্টা করছিলাম। সেখানে গৌতম বুদ্ধের আমলে ওনাদের সময়, ওনাদের একটা কাহিনী আমি বলছি, মানে এটা সত্যি। গৌতম বুদ্ধ ছিলেন শাক্য ক্লানের, আর একটা ক্লান ছিল হচ্ছে ওখানে সম্প্রদায় কলিয়া ক্লান। এই দুটো ক্লানের মধ্যে একটা নদী ছিল মাঝখানে, রোহিণী নদী। এই রোহিণী নদীর জলবন্টনকে কেন্দ্র করে এই দুটো ক্লানের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়। তা সেখানে শাক্য ক্লান, মানে গৌতম বুদ্ধের যে গোষ্ঠী ছিল, তাদের যে সেনাপ্রধান ছিল, সে বলল কি আমাদের যুদ্ধ করতে হবে ওদের বিরুদ্ধে। এবার সবার মতামত নেওয়া হচ্ছে। এবার গৌতম বুদ্ধ হচ্ছে রাজপুত্র, তখন সবার কাছে মতামত নেওয়া হচ্ছে। গৌতম বুদ্ধ সেই যুদ্ধে মতামত দিলেন না, বললেন আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। অন্য অনেকে মতামত দিলেন। গৌতম বুদ্ধ কিন্তু যুদ্ধের বিদ্যাতে সব থেকে শ্রেষ্ঠ ছিলেন, ওনাদের ওখানে সব থেকে শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু উনি বললেন যে কেন উনি যুদ্ধে অংশগ্রহণ করবেন না। উনি কি, দেখো আমি অক্ষম বা আমার মৃত্যুর ভয় আছে, আমি সেই জন্য যুদ্ধে অংশগ্রহণ করছি সেটা না। বলছে একটা সামান্য জলবন্টন, যেটা কিনা আমরা কথাবার্তার মাধ্যমে সলভ করতে পারি, সেখানে একটা যুদ্ধ করে, ম্যাক্সিমাম সময় কিন্তু রাজা যুদ্ধ করে না, ম্যাক্সিমাম সময় কিন্তু যে এখন ট্রাম্প এসে কিন্তু যুদ্ধ করছে না, এখন কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট, সে কিন্তু যুদ্ধ করছে না, করছে কিন্তু একটা সাধারণ ওখানকার সৈনিক। গৌতম বুদ্ধ সেটা বলেছিলেন যে সাধারণ সৈনিক যারা যুদ্ধ করবে, যাদের প্রাণ যাবে, বলছে কি আমরা ওই নদীর জলের জন্য এত রক্ত কেন বাহাবো। তাই তখন ওনাদের সেনাপ্রধান বললেন আমি কিন্তু তোমাকে যুদ্ধের অংশ না নেওয়ার জন্য কিন্তু মৃত্যুদণ্ড অবধি দিতে পারি। তা বললেন কি হ্যাঁ আমি সেটা মাথা বেঁধে নেবো, কিন্তু আমি যুদ্ধে অংশ নেব না। এবং মৃত্যুদণ্ডের সাথে বলেছিলেন যে তোমাকে আমি রাজ্যের থেকে মানে বহিষ্কারও করতে পারি। তো উনি দুটোকেই বলেছেন তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি যুদ্ধে অংশ নেব না। তা আলটিমেটলি গৌতম বুদ্ধের এই যুক্তির পরে উনিই বলেছিলেন যে একটা গোষ্ঠী তৈরি হোক, যারা ওখান থেকে দুজন, এখান থেকে দুজন, যে যারা এটার মীমাংসা করবে, এটাকে একটা বলবে যে এরা এত শতাংশ নেই, ওরা আলটিমেটলি সেটাই হয় এবং যুদ্ধ হয় না। সেই গৌতম বুদ্ধই কিন্তু আমাদের অ্যানশিয়েন্ট
মানে আমাদের প্রাচীন, মানে আমাদের পূর্বপুরুষ যেটা বলতে চাইছি। তা এখন দেখো যে এখন তোমার কি মনে হয় কোনো দেশ প্রধান যারা করে যুদ্ধ করে তারা কখনো নিজেদের সৈনিকদের কথা কিন্তু কোনো ভাবে না। আর সেই যুদ্ধে সেই দেশ প্রধান এবং তার সন্তানরা কিন্তু যুদ্ধে অংশ নেয় না, নেয় সাধারণ মানুষের ছেলে মেয়ে, যাদের একটা পরিবার আছে, যাদের মানে তাদের ওটা জীবন আছে। যুদ্ধ করা যায় যখন তোমার উপরে আক্রমণ হচ্ছে, তখন যুদ্ধ করা যায়, প্রত্যেকেই তখন যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি। কিন্তু বিনা কারণে কেন যুদ্ধ হবে পৃথিবীতে? বিনা কারণে কেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মারা যায়? ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এখনও অবধি মানুষ জানে না 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে এখনও অবধি, আর এখনও সেই যুদ্ধ কন্টিনিউ। ইরানে এখনও অবধি 5,000 মানুষ মারা গেছে। গাজার সাথে যে যুদ্ধ করলো ইসরায়েল, সেখানে 70,000 মানুষ মারা গেছে। আমি এই সভ্য সমাজের কথা বলছি। কেন আমরা একটা সুস্থ মাইন্ডসেটের পরিবেশ বানাতে পারি না? আমাদের অলরেডি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার পর থেকে যে টেম্পারেচার এখন অবধি, সেটা 1.5 ডিগ্রি সেই টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমাদের যে সি লেভেল, সেই সি লেভেল 8 থেকে 9 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে এখনও অবধি। কল্পনা করে যে আমাদের পৃথিবীর কী অবস্থা পরিবেশগত দিক থেকে। কিন্তু সেখানে এই যে কত কত কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, কত পৃথিবীর ক্ষতি হচ্ছে পরিবেশগত দিক থেকে। এনারা ম্যাক্সিমাম যারা লিডার আছে বর্তমানে, তাদের বয়স সবার 70-80+। তারা দেখো কখনো পরবর্তী প্রজন্মের কথা ভাবে না, যে এর পরেও তো একটা প্রজন্ম আসবে, তারাও তো এই পৃথিবীতে সার্ভাইভ করতে হবে তাদের। এরা অলওয়েজ কী করে, নিজেদেরটা ভাবে যে আমি নিজেকে সব থেকে বেস্ট কী করে দেখাবো। মানে একটা অহংকার, একটা ফেক অহংকার। এই আমেরিকায় দেখো, আমি একটু আগে যেটা বললাম যে হিস্ট্রি সবসময় যে তার উপরে বেস করে লেখা হয়। কেন বললাম? এই আমেরিকায় যার হাতে সত্যি বলতে রক্ত লেগে আছে, হিরোশিমা নাগাসাকিতে এরা অ্যাটম বোম ফেলালো, সেখানে টোটাল 2 লক্ষের বেশি লোক মারা গেল। 2 লক্ষের বেশি। আমরা তো একটা মানুষ মারা গেলে আশেপাশে কত নিউজ তৈরি হয়ে যায়। 2 লক্ষ মানুষ। কখনো তাদের সেই ক্রিমিনাল দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি? আমরা তো আমেরিকার একটা হিরো হিসেবে দেখে এসেছি। তাহলে তুমি কল্পনা করো যে এটা ঠিক যে আমেরিকার পার্ল হারবার যে বন্দর ছিল সেখানে, বা যে ছিল সেখানে জাপান আক্রমণ করেছিল, কিন্তু একটা ওয়ারে সবসময় একটা কথা বলা হয় যে ওয়ার ক্রাইম কাকে বলে। ওয়ার ক্রাইম তাকেই বলে যে কোনো ওয়ারে আমি সাধারণ মানুষের প্রাণ নেব না, বা জেনারেল ইনফ্রাস্ট্রাকচার যেটা সাধারণ মানুষের কাছে ইউজ হয় সেটাকে আমি ডিসরাপ্ট করব না। আমি শুধু যেখানে মিলিটারি সংক্রান্ত জিনিস থাকবে সেগুলোর উপরে আমি অ্যাটাক করব। কিন্তু দেখো আমেরিকা কী করলো। আমি সত্যি কথা বলতে আমি এখানে ইরানেরও পক্ষে না, আমেরিকারও পক্ষে না, জাপানেরও পক্ষে না। আমি বলছি যেটা বাস্তব সেটা বলছি। মানে ওপেনহাইমার যখন যে ম্যানহাটন প্রকল্পের মাধ্যমে উনি যে অ্যাটম বোম তৈরি করলেন, তবে লাস্টে এই অ্যাটম বোম ফেলানোর মানে যখন এত লোক মারা গেল অ্যাটম বোম করার পরে, সে নিজে বলেছিল যে ভগবদ্গীতার আমাদের একটা শ্লোক সে বলেছিল, ইংলিশে এটা এরকম যে নাও আই অ্যাম বিকাম ডেথ দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। মানে উনি বুঝে গেছিলেন যে এই যা জিনিস আমি দিয়ে গেলাম, পৃথিবী এর দ্বারা একদিন শেষ হবে। কারণ মানুষের মধ্যে সেই পরিমাণ ক্ষমতা নেই এটাকে সামলানোর। তারা এই অহংকারের বেসিসেই কোনো না কোনো দিন এমন একটা সময় আসবে যেটা কিনা চেন রিয়াকশান শুরু হবে, যে একটা দেশের পরে একটা পরমাণু ফেলাবে, সে একটা ফেলাবে, এই করতে করতে পৃথিবীটা শেষ হয়ে যাবে। আর এমন একটা জিনিস যে এনাদের আটকানোরও কেউ নেই। আমেরিকা এমনভাবে তৈরি করে রেখেছে সমস্ত সংস্থাগুলোকেও, যারা অন্য অন্য দেশের ছোটো ছোটো ম্যাটার নিয়ে কথা বলে, কিন্তু এই যে ম্যাটারগুলো যে উইদাউট এনি রিজন যে ওয়ারগুলো, সেই ওয়ারগুলোর বিরুদ্ধে কোনো কথা বলার কেউ নেই, যে প্রতিবাদ করবে, সে প্রতিবাদ করার সিদ্ধাটা কারণ নেই এসব সংস্থাগুলোর। কারণ সব চলে আমেরিকার টাকায়। সেই জন্য আজকে আমি এটা বলছি যে এই ইসরায়েল বা আমেরিকা বা যে কোনো দেশ, এইসব দেশেরও যেসব সৈন্যগুলো মারা যাচ্ছে, তাদেরও তো ফ্যামিলি আছে না।
যুদ্ধ অলওয়েজ একটা যুদ্ধ শেষ হওয়ার পরেই মানুষ বোঝে যে যুদ্ধটা কত খারাপ ছিল। এটা আলোচনার টেবিলেও তো সব কিছু মেটানো যায় না। এখন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটা লোকের সাথে ঝামেলা হলো, আমি কি তার সাথে মারামারি শুরু করে দেবো নাকি? আমি তো সেটা মেটানোর চেষ্টা করবো না। ঝামেলা দিয়ে কোনোদিন তো একটা সুন্দর পৃথিবী তৈরি হয় না। আর এই যে এতগুলো বাচ্চা মারা গেল ইরানে, এত কিছু করেও এখান থেকে যদি কোনো এক্সট্রা ওরা লাভও পায়, অয়েল বা কিছু, সেইটা কি মানে কারণ মেন্টাল পিস দিতে পারে? আর সত্যি হয়তো দেয়ও না মেন্টাল পিস। কারণ আমরা দেখে এসেছি বিগত দিনে যে এই পেস্টিন ফাইল বা ইত্যাদি যেসব জিনিসগুলো, মানে এনাদের মাইন্ডসেট কতটা নোংরা। মানে আমি সত্যি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি মানে দেখে। দেখো, পুরো পৃথিবীর বা আমাদের ভারতবর্ষের এর জন্য কত অসুবিধা ফেস করতে হচ্ছে। গ্যাস বা অয়েল এইসবের যে ঘাটতি দেখা দিচ্ছে, সব এই কারণে, সব কিছু এই কারণে। কিন্তু তাদের মাথা নিচু করা যাবে না, কোনো আলোচনার টেবিলে বসা যাবে না, অন্যজনের হাস স্বীকার করতে হবে, এই হচ্ছে ক্রাইটেরিয়া। তাই সেইখানে তো ধ্বংস ছাড়া আর কী হবে? আর কোনো উপায় নেই না। কিন্তু আমাদের ভারতবর্ষের একটা খুব সুন্দর দিক দেখো, আমাদের দেশ কত ইতিহাসে ঘেটে আমরা যদি দেখি, খুব কম সময় এমন হয়েছে যে আমাদের দেশ আগে অ্যাগ্রেশন করেছে। হ্যাঁ, আমরা জবাব দিয়েছি, খুব শক্ত জবাব দিয়েছি প্রত্যেকটা আমাদের উপরে অ্যাগ্রেশনকে। আলেকজান্ডারও আমাদের দেশে পুরুষ সাথে যুদ্ধ করে এতটা তার সামরিক ক্ষতি হয়েছিল, পুরো অবশ্যই হেরে গেছিল, বাট তার সামরিক ক্ষতি এত হয়েছিল যে সে ফিরে যেতে বাধ্য হয়েছে, তাই না? সুতরাং আমাদের দেশ সেই শান্তির দূত যেটা বলা চলে, সেটা কিন্তু অলওয়েজ তারা দেখিয়ে এসছে। এই যে পাকিস্তান অলওয়েজ আমাদের সাথে এমন ইয়েতে থাকে যে যুদ্ধ করার মাইন্ডসেট, কিন্তু আমাদের দেশ কখনো চায় না, বা সেটা হিস্ট্রি ঘাটলেই দেখা যাবে যে সবসময় শান্তির একটা জায়গা রাখতে চেয়েছে আমাদের দেশ। তা সেই জন্য আজকে আমি খুব দুঃখের সাথে ভিডিওটা বানাচ্ছি যে এটা ঠিক না, পৃথিবীতে এখন যেটা চলছে এটা অবশ্যই ঠিক না, এটা পাল্টানো দরকার, এটা বদলানো দরকার। এইভাবে পৃথিবী বেশি দিন সাস্টেন করতে পারবে না এরকম, কারণ পৃথিবীর আর ক্যাপাসিটি নেই এই পলিউশনকে মানে ধরে রাখার। এটা তো ক্যাপাসিটি থাকে, পৃথিবী স্যাচুরেটেড হয়ে গেছে, আর ক্যাপাসিটি নেই। বিভিন্ন যে আমাদের গ্লেশিয়ার, সেগুলো গলা শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন আইল্যান্ড তারা অলরেডি ডুবে যাওয়ার মুখে। সুতরাং আর কত ধরনের এক্সট্রিম আমরা ক্লাইমেটের বিপর্যয় কেন্দ্রিক জিনিসপত্র দেখছি, যে পাহাড়ে এলাকায় বা একাধিক জায়গায় বিভিন্ন ধরনের এক্সট্রিম ইভেন্টস দেখা যাচ্ছে ক্লাইমেট সংক্রান্ত। তো সবই এইসব দূষণ বা এইসব কারণে, সেইগুলো নিয়ে কারোর কোনো চিন্তাভাবনা নেই, সেগুলো নিয়ে কারোর কোনো কথাবার্তা নেই। প্রত্যেকের নিউক্লিয়ার উইপেনের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে, বড় বড় মিসাইল বানাচ্ছে, এইগুলোই চলছে পৃথিবীতে। তা আমার সেই গৌতম বুদ্ধের ওটার সাথে আমি মানে এটা হয়ে গেল জিনিসটা, যে তখন থেকে শুরু করে এখন অবধি মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়নি। এই এত বুদ্ধ পুরুষ আসলো আমাদের দেশে, পুরো পৃথিবীতে, কিন্তু মানুষের সেই মাইন্ডসেট চেঞ্জ হলো না এখন অবধি। এভাবে হয়তো পৃথিবীর একটা, যেটাকে বলে কলিযুগের ঘোর কলিযুগ যেটা, সেইটার দিকে হয়তো আমরা এগিয়ে যাচ্ছি, যদি না মানুষ এখন থেকে বদলানো শুরু করে। এটুকুই বলার ছিল আজকের। খুবই হতাশার সাথে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আপনাদের এ বিষয়ে মতামত থাকলে জানাবেন। নমস্কার।